সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমি। দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমি ক্লাস দিতে পারিনি কিছু ব্যক্তিগত কারণের জন্য। আবার তোমাদের কাছে ফিরে এসেছি। এরপর থেকে ক্লাসগুলো আমরা রেগুলারভাবেই দেব। তো আগে যেখানে আমরা শেষ করেছিলাম তারপর থেকে আমরা আলোচনা শুরু করব। আজকে যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুপ্তযুগ। এই গুপ্তদের সম্পর্কে কোনো কথাকে আমরা গুপ্ত রাখবো না, সমস্ত কিছুকেই তোমাদের সামনে তুলে ধরা হবে। এবং এই গুপ্তযুগ যেটা তোমরা জানো, এটাকে বলছে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বা সুবর্ণযুগ বলা হচ্ছে। এবার এই যুগের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে আমরা আলোচনা করার পরে বুঝতে পারবো এই যুগটা সত্যি করে সুবর্ণযুগ কিনা। এই বিষয়ে অনেক কিছু প্রশ্ন থেকে যায়। গুপ্ত কারা, গুপ্তদের কী বংশ পরিচয়, তাদের বিখ্যাত শাসকদের নাম, সেই সময়কার বিভিন্ন ঘটনা কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং অবশ্যই আমার যেটা ট্র্যাডিশন, গল্পের আকারে তোমাদের সামনে গল্পের আকারে পুরোটাকে তুলে ধরা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো, কুষাণ সাম্রাজ্যের পতনের পর থেকে ভারতে তেমন বৃহৎ সাম্রাজ্য কিন্তু গড়ে উঠছে না। যে সাম্রাজ্যগুলো গড়ে উঠছে সব ক্ষুদ্র আয়তনের ছোট ছোট সাম্রাজ্য, আঞ্চলিক সাম্রাজ্য। এবং সেখানে আবার মগধকে কেন্দ্র করেই সবথেকে প্রাচীন যে একটা মগধ সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য কিন্তু আবার গোটা ভারতে তার সাম্রাজ্য বিস্তার করছে। এবং গুপ্ত গুপ্ত রাজবংশ তারা ক্ষমতায় আসছে। এবার গুপ্ত কারা ছিল বা কোথায় এদের আদি বাসস্থান ছিল সেই নিয়ে অনেক কিছু আমরা বিতর্ক পাই। অনেকে বলেন যে পূর্ব বাংলার, এই আমাদের উত্তর বাংলার পূর্ব যে অংশটা, অর্থাৎ এই মালদা, মুর্শিদাবাদ, এই অঞ্চলে বসতি ছিল। আবার অনেকে বলছেন না, এদের বসতি ছিল পাটনার অঞ্চলে। যাই হোক, এটা আমরা পরিষ্কার যে এনারা পূর্ব ভারতেরই অধিবাসী ছিলেন এবং তারা ক্ষমতা দখল করছেন। প্রথম যে শাসকের আমরা নাম পাই তিনি হচ্ছেন শ্রীগুপ্ত। তারপরে যে শাসকের নাম পাই তিনি হচ্ছেন ঘটোৎকচগুপ্ত। এবার যে 18টা আমাদের পুরাণ আছে, এই পুরাণের বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি গুপ্তদের যে রাজ ব্যবস্থা তার থেকে। এছাড়া এলাহাবাদ প্রশস্তি, ভিটারি স্তম্ভলেখ, হ্যাঁ, এবং তৎকালীন সময়ে যে সমস্ত নাটক, বিখ্যাত সাহিত্যগুলো রচনা হয়েছিল, কালিদাস, ভারবী, এদের রচনা থেকেও কিন্তু আমরা এই যুগের বহু তথ্য পাই। এছাড়াও এই যুগের আরেকটা তথ্য বিশেষ পাওয়া যায়, যেটা হচ্ছে এখানকার স্বর্ণমুদ্রা। স্বর্ণমুদ্রা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়। গুপ্তযুগে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা উৎকীর্ণ হয়েছিল, যেটা তাদের আর্থিক সঙ্গতি এটাকে প্রমাণ করত। এবার ঘটোৎকচগুপ্ত পর্যন্ত যারা শাসক ছিলেন তারা অ্যাকচুয়ালি ছিলেন সামন্ত শাসক, অর্থাৎ কারোর অধীনে ছিলেন। এই বংশের প্রথম যে শাসকের আমরা নাম পাই তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত 319-320 এই সময়কালের মধ্যে সিংহাসন আরোহণ করেছিলেন। এবং তার যে সিংহাসন আরোহণ, এইটাকে স্মরণে রাখার জন্য তিনি গুপ্তাব্দ সম্বতের প্রচলন করেন। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় দেওয়া হয়েছে যে গুপ্তাব্দ কোন সময়, 319-20 এই সময়কালের মধ্যে কিন্তু গুপ্তদের প্রচলন করছেন। এর সাথে সাথে কী তিনি করছেন, তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার সাম্রাজ্যকে বিস্তার ঘটাচ্ছেন। এই ক্ষেত্রে একটা বিখ্যাত পরিবারের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছিল, সেটা হচ্ছে লিচ্ছবি পরিবার। এই যে লিচ্ছবি পরিবারের কথা কিন্তু আমরা ইতিহাসে বারবার পেয়েছি। হ্যাঁ, যেমন মহাবীরের যে মায়ের ফ্যামিলি, সেটা লিচ্ছবি ছিল। তারপর বিম্বিসার, তাদের সঙ্গে লিচ্ছবিদের একটা সুসম্পর্ক ছিল। এই তথ্যগুলো আমরা পাই। অর্থাৎ এই লিচ্ছবি যে বংশ ছিল তাদের বংশকৌলীন্য বিখ্যাত ছিল। তাই প্রথম চন্দ্রগুপ্ত যখন লিচ্ছবি বংশে বিবাহ করলেন, তার যে বংশকৌলীন্য সেটাও কিন্তু ইনক্রিজ করল। এবার প্রথম চন্দ্রগুপ্ত সাম্রাজ্যের প্রথম স্থপতি, তাকে বলা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন। অন্যদিকে দেখতে গেলে তার পরবর্তী সময় থেকে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত বিস্তার শুরু হচ্ছে। তার সন্তান সমুদ্রগুপ্ত, তিনি ভারতের সিংহাসনে আসছেন, যাকে ভিনসেন্ট স্মিথ কী বলেছেন, ভারতের নেপোলিয়ন। নেপোলিয়ন যেমন সাম্রাজ্য বিস্তার করেছিলেন, ক্ষুদ্র সাম্রাজ্যকে বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেছিলেন, ঠিক সেই একই কাজ করেছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের উপাধি ছিল লিচ্ছবি দৌহিত্র। এখানে একটা কথা আমাদের মনে রাখা দরকার, যে গুপ্ত যারা রাজা ছিলেন তারা সকলেই ছিলেন কিন্তু বিষ্ণুর উপাসক। এবং এদের যে রাজ প্রতীক ছিল, সেই প্রতীকটা ছিল কি, গরুর। একমাত্র একটা রাজাই ছিলেন যার নাম হচ্ছে প্রথম কুমারগুপ্ত, তিনি ছিলেন কার্তিকের উপাসক। যেহেতু কার্তিকের বাহন ময়ূর, তাই তিনি তার রাজকীয় যে প্রতীক, তাই সেখানে ময়ূরকে এনেছিলেন। বাদবাকি ক্ষেত্রে সবই গরুর ছিল এদের রাজকীয় প্রতীক। অর্থাৎ আমাদের যেমন রাজকীয় প্রতীক আছে, সেরকম তাদের রাজকীয় প্রতীক ছিল গরুর। সমুদ্রগুপ্ত তিনি ছিলেন প্রথম সাম্রাজ্য বিজেতা, অর্থাৎ বিশাল বড় একটা সাম্রাজ্যকে তিনি দখল করেছিলেন। তিনি মগধের পাশাপাশি যে আটবিক রাজ্য, অর্থাৎ অরণ্য রাজ্যগুলো, সেগুলোকে তিনি তার নিজের করায়ত্ত করেছিলেন। কারণ কি, এরা মাঝে মধ্যে এসে মগধ সাম্রাজ্যের ঝামেলা সৃষ্টি করত এবং ঝামেলা সৃষ্টি করে মগধের যে শান্তি শৃঙ্খলা সেটাকে বিঘ্নিত করছে।
তো এটা একজন শাসকের পক্ষে তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই তিনি কী করলেন, এই সাম্রাজ্যগুলোকে নিজের কন্ট্রোলে আনলেন। উত্তর ভারতের 9 জন রাজাকে তিনি পরাজিত করলেন এবং পরাজিত করে উত্তর ভারতটা পুরোটা তার কন্ট্রোলে চলে এলো। এবার যেহেতু তিনি সাম্রাজ্যের স্বপ্ন দেখছেন, বৃহৎ সাম্রাজ্য, তাহলে উত্তর ভারতকে নিতে শুধু ভারত নয়, তাহলে দক্ষিণ ভারতও দরকার। তিনি দক্ষিণ ভারতকে বিজয়ী করলেন। দক্ষিণ ভারতের 11 জন রাজাকে তিনি পরাজিত করছেন। কিন্তু এখানে তিনি তার বাস্তব বুদ্ধির প্রয়োগ করলেন। কী রকম সেটা? এখানে তিনি দেখলেন যে দক্ষিণ ভারত অনেক দূর, মগধ থেকে অনেক দূরের। এখনকার মতো তো বিমানও নেই বা হ্যালোও নেই যে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আমরা কানেক্ট করবো, সেটা তো হয় না। তাহলে ওখান থেকে বাস্তবিক যদি সেই প্রেক্ষাপটে ভাবো, মগধ থেকে পুরোপুরি দক্ষিণ ভারতকে কন্ট্রোল করা, সেটা কিন্তু এক প্রকার ইম্পসিবলই ছিল। তাই তিনি কি করলেন, এই রাজ্যগুলোর ক্ষেত্রে একটা স্পেশাল নীতি গ্রহণ করছেন, যেটাকে বলছে গ্রহণ পরিমোক্ষ নীতি। অর্থাৎ এই রাজ্যগুলোকে তিনি পরাস্ত করছেন যুদ্ধে এবং এদের বশ্যতা আদায় করছেন। বাৎসরিক একটা রাজস্বের বিনিময়ে এই রাজ্যগুলোকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু তার মানে এমনটা নয় যারা মাথাচাড়া দিয়ে উঠবে, তাদের উপরে কন্ট্রোলটা কিন্তু তিনি রাখছেন। দক্ষিণ ভারতের ক্ষেত্রে তিনি এটা করলেন। তার সভাকবি হরিশ সেনের এলাহাবাদ প্রশস্তি, যেটা সংস্কৃত ভাষায় লেখা, এই 33 লাইন ছিল। এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যেই রাজ্য বিস্তার, সাম্রাজ্য বিস্তার, এই সম্পর্কে আমরা একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু পাচ্ছি। সমুদ্রগুপ্ত নিজে একজন ভালো সঙ্গীত শিল্পী ছিলেন, তিনি বীণা বাজাতে পারতেন। হ্যাঁ, এবং সমুদ্রগুপ্তের যে সমস্ত মুদ্রা আমরা পাচ্ছি, সেই মুদ্রায় দেখা যাচ্ছে তাকে বীণা বাজানোর অবস্থায়, অর্থাৎ তিনি বীণা বাদনরত মুদ্রা পাওয়া যাচ্ছে। এবং তিনি সাহিত্যের ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন, তাই তার আরেকটা উপাধি ছিল কি, কবিরাজ। এবং এই যে ধরনের উপাধিগুলো দেবে, পরম বৈষ্ণব, পরম ভাগবত, অর্থাৎ যারা বিষ্ণুর উপাসক ছিলেন, তাদের মতোই তিনিও কিন্তু উপাধিগুলোকে গ্রহণ করেছিলেন। সমুদ্রগুপ্ত অপ্রতিহত ক্ষমতা নিয়ে পুরো ভারতকে একটা শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু আনতে পেরেছিল। এর পরের যেটা, সেটা কিন্তু বিতর্কিত বিষয়। এরপরে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কার নাম পাই, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা আমরা পাই। কিন্তু এদের মাঝে আর একজনের কথা আমাদের আনতে হয়, তিনি হচ্ছেন রামগুপ্ত। সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী সময়ে তার বড় ছেলে, সিস্টেম কী ছিল যে বড় ছেলে সে শাসক হবে। তো রামগুপ্ত তিনি যোগ্য ছিলেন না, কিন্তু যেহেতু বড় সন্তান, তাই তাকে শাসক করা হলো। রামগুপ্ত কি হলেন, রামগুপ্ত এই সময় শকদের কাছে পরাজিত হলেন। শক একটা মধ্য এশিয়ার একটা দুর্ধর্ষ যাযাবর জাতি ছিল। পরবর্তী সময়ে তারা ভারতের সঙ্গে মিলে মিশে গেছে। শক, হুন, পাঠান, মোগল এক দেহে হলো লীন। আমরা জানি সেই কবির কথা, এই কবিতার কথা জানি আমরা। তো সেইভাবে তারা মিশে গিয়েছিল, সেটা পরবর্তী সময়। কিন্তু এই শক রাজার কাছে পরাজিত হয় এবং তার স্ত্রীকে সেই শক রাজাকে দিতে হয়েছিল হেরে যাওয়ার জন্য। তো তার স্ত্রীকে নিয়ে চলে যায়। এবার রামগুপ্তের যে ভাই ছিল সে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি প্রকৃত বীর ছিলেন। তিনি এই অপমানটাকে সহ্য করলেন না এবং রামগুপ্তকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিয়ে তিনি সিংহাসন দখল করলেন এবং তার প্রথম কাজ কি হলো, ওই শক রাজাকে পরাজিত করে রামগুপ্তের স্ত্রী, অর্থাৎ তার যে বৌদি ছিল, তাকে ফিরিয়ে আনা। তো তিনি সেই কাজটা করলেন। শকদের তিনি দমন করলেন, সেই জন্য তার উপাধি কী হলো, শকারি। শক যুক্ত অরি, শকদের শত্রু, এই উপাধি তিনি গ্রহণ করছেন। এবং তার দাদা স্ত্রীকে তিনি ফিরিয়ে আনলেন এবং তাকে পূর্ণ মর্যাদায় তাকে আবার বিবাহ করলেন। এইভাবে তৃতীয় চন্দ্রগুপ্ত তার সাম্রাজ্যের সূচনা করছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটা আমরা উপাধি পাই, যেটা হচ্ছে বিক্রমাদিত্য। আমরা বিক্রম বেতালের কথা সবাই জানি। সেই বিক্রম বেতালের বিক্রম এনাকে মনে করা হয়। যদিও ভারতের ইতিহাসে যে বিক্রমাদিত্য বা বিক্রম সম্বত, এটা নিয়ে একটা প্রচুর কনফিউশন আছে। বিক্রমাদিত্য প্রায় 58 জন শাসক ছিলেন যারা বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। তবুও তৎকালীন যে সমস্ত আমাদের তথ্য আমাদের সামনে আছে, সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি তিনি ছিলেন বিক্রমাদিত্য। বিক্রমাদিত্যর দুটো রাজধানী ছিল, একটা হচ্ছে পাটলিপুত্র আর একটা ছিল উজ্জয়িনী। ঠিক সেইভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু দুটো রাজধানী ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে সময়কালটা, সেটা তো শাসক হিসেবে তিনি তো দুর্ধর্ষ ছিলেন, তার একটা কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তার সাথে সাথে কী ছিল, তার সময়ে তার রাজসভায় নবরত্ন বিরাজ করত। নবরত্নের কথা আমরা জানি, তার মধ্যে বিখ্যাত যদি আমরা বলি কালিদাস, বরাহমিহির, আর্যভট্ট, খফনক, শঙ্কু, এদের কথা আমরা জানি। এরা প্রত্যেকেই নিজের নিজের ফিল্ডে কিন্তু শ্রেষ্ঠ ছিলেন। কালিদাস, তাকে কী বলা হয়, মহাকবি। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ অবদান তিনি রেখে গেছেন। তিনি তার কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, ঋতু সংহার, প্রচুর রচনা, যেগুলো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। অন্যদিকে ছিলেন কি, আর্যভট্ট, অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আমরা বলবো, কারণ জিরোর আবিষ্কার, দশমিকের আবিষ্কার,
এছাড়া কি পৃথিবীর কক্ষপথ কেমন হয়, উপবৃত্তাকার, দিন রাত্রি কেন হচ্ছে, এই যাবতীয় তথ্য কিন্তু আমরা তার কাছ থেকে পাচ্ছি। তার গ্রন্থের নাম আর্যভট্টীয়, সেখান থেকে আমরা বহু তথ্য পাচ্ছি, যেগুলো প্রমাণ করতে আধুনিক বিজ্ঞানের অনেক সময় লেগে গেছে, সেগুলো কিন্তু ভারতের বিজ্ঞানের অনেক আগে থেকেই আছে। এছাড়াও সেই যুগের আরেকজন শ্রেষ্ঠ গণিতজ্ঞ প্লাস আমরা যদি বলি অ্যাস্ট্রোলজার, তিনি ছিলেন বরাহমিহির। তিনিও তার রাজসভায় ছিলেন। সূর্য সিদ্ধান্ত আমরা গ্রন্থটার কথা আমরা জানি। সেই বরাহমিহির কী করলেন, তিনি অ্যাস্ট্রোলজি, তৎকালীন যে অ্যাস্ট্রোলজি ছিল তাতে বিশাল কৃতিত্বের অবদান রাখলেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, পুঙ্খানুপুঙ্খ গ্রহ নক্ষত্রের অবস্থান তিনি কিন্তু একটা আমাদের সম্যক ধারণা দিলেন। এখন আমরা অ্যাস্ট্রোলজি বলতে যেটা বুঝি সেটা কিন্তু নয়। অ্যাস্ট্রোলজি তৎকালীন ক্ষেত্রে ভারতে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি উভয়ের চর্চা হতো, কিন্তু একটা সময় পরে দেখা যাচ্ছে কি যে অ্যাস্ট্রোলজির চর্চা বেশি হচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎ বক্তাদের প্রাধান্য পাচ্ছে, অ্যাস্ট্রোনমির চর্চা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। তো বরাহমিহির তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এই যুগেরই আরেকজন শ্রেষ্ঠ ছিলেন কে, ব্রহ্মগুপ্ত। তার ব্রহ্ম সিদ্ধান্তের কথা আমরা জানি। যিনি প্রথম এই যে আইজ্যাক নিউটনের মাথায় আপেল পড়ার পরে যখন তার মাথাতে এলো যে কী কারণে আপেলটা কেন পড়ে গেল, নিচে এলো কেন, আমার মাথায় পড়লো কেন, এই যে কনসেপ্টটা করতে যেয়ে তিনি মহাকর্ষ বলের কথা বলেন। এই মহাকর্ষের তথ্য কিন্তু অনেক আগেই ব্রহ্মগুপ্ত দিয়েছিলেন, কিন্তু এগুলোকে নিয়ে বেশি চর্চা হয়নি। সেই জন্য ভারতীয় যে বিজ্ঞান ছিল সেটা একটা জায়গার মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ আমাদের কাছে কিন্তু সবগুলোই ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো। এর পরে যে শাসক হিসেবে আসছেন তিনি হচ্ছেন প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত আমরা আলোচনার প্রথমেই বলেছি তিনি কে ছিলেন, তিনি ছিলেন কার্তিকের উপাসক, এবং সেই জন্য তার সন্তানের নাম রেখেছিলেন স্কন্দগুপ্ত। গুপ্ত শাসন ব্যবস্থায় সব থেকে যদি শান্তি এবং সমৃদ্ধির যুগ আমাদের বলা হয় সেটা কিন্তু এই প্রথম কুমারগুপ্তের সময়কাল। প্রথম কুমারগুপ্ত তিনি বৈষ্ণব ছিলেন ঠিক কথাই, কিন্তু কার্তিকের উপাসক ছিলেন। বৌদ্ধ ধর্মকে কিন্তু তিনি কোনোদিন নেগলেক্ট করেননি। তার সময়ে নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এই সম্পর্কে আমরা সবাই জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল ব্যবস্থা ছিল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে শিক্ষার্থীরা আসতেন, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে তাদেরকে ওখানে প্রবেশ করতে হতো, ওখানে থাকা খাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকতো এবং সেটা অবৈতনিক। সেই পেমেন্ট কারা বহন করতেন, গুপ্ত শাসকরা বা আঞ্চলিক যে শাসকরা ছিলেন তারা বহন করতেন। তাহলে এটা একটা বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো। এই শিক্ষা প্রতিষ্ঠান ভারতের যে শিক্ষা জগতে ভারতের যে স্থান সেটা কিন্তু অনেক উপরে নিয়ে গিয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় একজন চৈনিক পর্যটক এসেছিলেন যার নাম হচ্ছে ফাহিয়েন। ফোক ওয়াকিং যে গ্রন্থটা রচনা করেছিলেন সেই গ্রন্থ থেকে গুপ্তযুগ সম্পর্কে আমাদের একটা ভীষণ ভালো একটা তথ্য আমরা পাচ্ছি। ফাহিনের মতে গুপ্তযুগে ছিল শান্তি সমৃদ্ধির যুগ, চুরি ডাকাতি উপদ্রব বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু খুব কম হতো। এই তথ্যগুলো আমরা কিন্তু পাচ্ছি। প্রথম কুমারগুপ্তের আলোচনায় আমরা আবার ফিরে যাই। প্রথম কুমারগুপ্ত তার শান্তি এবং সমৃদ্ধির যুগ আমরা আগিয়ে বলেছি। প্রথম কুমারগুপ্তের সময় সেরকম কিন্তু কোনো আক্রমণ হয়নি, কিন্তু আক্রমণটা হচ্ছে তার ছেলের রাজত্বকাল, অর্থাৎ স্কন্দগুপ্তের রাজত্বকালে। স্কন্দগুপ্তর রাজত্বকালে ভারতের উত্তর পশ্চিম সীমানা দিয়ে কারা প্রবেশ করেছে, হুন। এরাও একটা মধ্য এশিয়ার দুর্ধর্ষ যাযাবর জাতি, তারা কিন্তু বারবার আক্রমণ করছে। আমরা অনেক হুন শাসকের কথা জানি, মিহিরকুল। ইউরোপের ক্ষেত্রে গিয়েছিল কে, অ্যাটিলা, রোমান সাম্রাজ্যকেই ধ্বংস করে দিয়েছিল। এতটাই তারা পাওয়ারফুল ছিল এবং এত দুর্ধর্ষ ছিল, নৃশংস ছিল তারা, যে জায়গাটা যেত পুরো শ্মশান করে দিয়ে যেত। তো স্কন্দগুপ্ত তাদেরকে পরাজিত করলেন এবং তাদেরকে পরাজিত করে ভারত সাম্রাজ্যকে তিনি রক্ষা করেছিলেন। এই জন্য স্কন্দগুপ্তকে আমরা বলি কি, ভারত রক্ষাকারী। এই স্কন্দগুপ্তের মৃত্যুর পরবর্তী সময়ে যে সমস্ত শাসকরা আসছেন তারা কিন্তু কেউ যোগ্য ছিলেন না, এবং যোগ্য শাসক না থাকার ফল কি হয়, সাম্রাজ্যের পতন হয়। গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাই ঘটেছিল। এবং গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসককে এটা নিয়ে কিন্তু একটা ভীষণ কনফিউশন আছে। বিভিন্ন বই আমি বিভিন্ন পেয়েছি, যেমন কিছু কিছু ক্ষেত্রে আমি পেয়েছি দ্বিতীয় জীবিত গুপ্তকে বলছে, কোথাও বুধগুপ্তকে বলছে, আবার আবার কোনো কোনো জায়গায় আমরা দেবগুপ্তকেও পাচ্ছি। তো এটা কনফিউজ জায়গা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় জীবিত গুপ্তকেই আমরা পাই। তো গুপ্ত সাম্রাজ্যের এই হচ্ছে আমাদের শাসক সম্পর্কিত আলোচনা। এবার গুপ্ত প্রশাসনে আর একটা বিশেষ ব্যবস্থা ছিল যেটাকে বলছে অগ্রহার ব্যবস্থা। গুপ্ত যুগে কি দেখা যাচ্ছে যে মন্দিরগুলোকে প্রচুর পরিমাণে ভূমিদান করা হচ্ছে এবং নিষ্কর ভূমিদান। কেন, মন্দিরের যে দৈনন্দিন কাজকর্ম বা খরচ সেইগুলো চালানোর জন্য জমিদান শুরু হচ্ছে, এগুলোকে বলছে অগ্রহার ব্যবস্থা। এই অগ্রহার ব্যবস্থার এত বেশি ভূমিদান করা হচ্ছে, এত বেশি ভূমিদান করা হচ্ছে যে মানে মন্দিরগুলো
এগুলো একটা বড় বড় জমিদারে পরিণত হচ্ছে। এই সময়ে অনেক ঐতিহাসিক সামন্ততন্ত্র খুঁজে পাচ্ছেন। এবার সামন্ততন্ত্র ভারতে কী রকম ছিল, ইউরোপের সঙ্গে এর কনটেক্সটটা কিন্তু পুরোপুরি আলাদা। ইউরোপের মতো কিন্তু আমাদের ছিল না। এবার ভারতে সামন্ততন্ত্র ছিল কি ছিল না সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে বিভেদ পাওয়া যায়। হ্যাঁ, ম্যাক্সিমাম ঐতিহাসিক তারা সামন্ততন্ত্রকে মনে করেন যে সামন্ততন্ত্র এখানে ছিল না, কিন্তু অনেকে মন্দির অর্থনীতিকে কেন্দ্র করে সামন্ততন্ত্র গড়ে উঠেছিল বলেও বলেন। তাহলে অগ্রহার ব্যবস্থা এক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে কি আমরা কি বললাম যে গুপ্ত যুগে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা উত্তোলন হচ্ছে। তাহলে স্বর্ণ মুদ্রা কোথায় পাওয়া যাবে? যেখানে প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য হবে, তাই তো? গুপ্তদের ব্যবসা বাণিজ্য ছিল এবং এখানে গড়ে উঠেছিল কি গিল্ড ব্যবস্থা। তাহলে গিল্ড ব্যবস্থা কি? গিল্ড হচ্ছে বাণিজ্য সংস্থা। বর্তমান দিনেও আমরা দেখতে পাবো যে এক একটা, ধরো যে কোনো একটা বিজনেস পারপাস, ধরো আমি বললাম আলু ব্যবসা হচ্ছে, আলু ব্যবসায়ীদের দেখবে একটা সমিতি থাকে, ঠিক আছে? বা স্বর্ণ ব্যবসায়ী তাদের দেখবে একটা সমিতি থাকে, একটা তাদের অর্গানাইজেশন থাকে, তারা ব্যবসাটাকে পরিচালনা করে। গুপ্তযুগে কিন্তু এটা হচ্ছে। এই গিল্ডগুলো কী কাজ করতো? এখানে ব্যবসায়ীরা তাদের অর্থ সঞ্চিত রাখতে পারতো, হ্যাঁ, মূল্যমান নির্ধারণ করতো। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মালটা পরিবহন করা হচ্ছে, সেই পরিবহনের জায়গাতে কোনো কারণে যদি নৌকাডুবি হয় বা ছিনতাই হয়, তার জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা। ধরো কোনো বণিক তার সন্তানের বিবাহ দিতে পারছে না বা তার মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে, তাকে আর্থিক সাহায্য দান, এগুলো কিন্তু গিল্ডের মাধ্যমে হতো। তাহলে এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং রাজার যে আয়ের উৎস ছিল সেটা অবশ্যই ছিল ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ছিল আদায়ের মেন জায়গা। তাহলে এটা হচ্ছে আমাদের গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে গল্পের আকারে তোমাদের কাছে আমি পরিবেশন করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। পরবর্তী সময়ে আমরা এইভাবেই আমাদের পুরো ভারতের ইতিহাসকে আমরা আলোচনা করব। সাথে থেকো, পাশে থেকো এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ক্লাসে।